সামনে প্রথম হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, দেশের সার্বভৌমত্বের শক্তি, দেশের স্বাধীনতা অখণ্ডতা বজায় রেখে দেশকে যারা ভালোবাসবে, একাত্তরকে যারা আত্মস্থ করবে, আমরা তাদের সাথে জোট করব প্রয়োজনে। তবে এই বিষয়ে সর্বোচ্চ সর্বময় ক্ষমতা অবশ্যই পার্টির চেয়ারম্যানের। উনি এ বিষয়ে সুচিন্তিত মতামত দিচ্ছেন। প্রতি সেকেন্ডে জাতীয় পার্টি দেশের রাজনীতি পট পরিবর্তন হচ্ছে প্রতি সেকেন্ডে। তো সেক্ষেত্রে আমরা মনে করি ভোট কবে হবে, সকল দল অংশগ্রহণ করবে কিনা, এটা তো একটা রাজনৈতিক ভারসাম্যর বিষয়। এটা বললে অনেকে আমাদেরকে দালাল বলবে, অনেকে আমাদেরকে বলবে যে আমরা বিগত স্বৈরাচারকে পুনর্বহাল করছি। ব্যাপারটা মোটেও তা না। ব্যাপারটি হচ্ছে যখন আপনি দাঁড়িপাল্লার একটা সাইডে অনেক বেশি ভার দেবেন আর একটা সাইড ফাঁকা রাখবেন, তখন দাঁড়িপাল্লায় আপনি ওজন করতে পারবেন না। নৌকায় আপনি এক পাশে এক সারি মাল্লা দিয়ে দিলেন, আরেক পাশে কাউকে রাখলেন না, নৌকা ডুবে গেছে, ডুবে যায়। সেরকম একটি বড় দল ছাড়া যদি বিএনপি ভোটে নেমে যায়, এই বিএনপি 280টি আসন পাবে, 290টি আসন পাবে। 290টি আসনের একটি দলকে আপনি স্বৈরাচার হওয়া থেকে কিভাবে ঠেকাবেন? সামনের ভোটের চ্যালেঞ্জ হবে, এটি নিয়ে কেউ আসলে সেভাবে কথা বলছে না। আমি সংসদ থেকে দেখেছি বাংলাদেশের মূল সমস্যা ছিল দুর্বল, ছোট, ক্ষীণ, স্তিমিত বিরোধী দল। সংসদে 120-এর প্লাস প্লাস বিরোধী দল লাগবে। যখন সংসদে 120-এর প্লাস প্লাস বিরোধী দল হবে, অটোমেটিক্যালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে। কারণ প্রতিটি এমপি একটা ইনস্টিটিউশন, প্রতিটি এমপি একজন পার্লামেন্টারিয়ান, তার পার্লামেন্টের প্রিভিলেজ আছে, সে যা ইচ্ছে তাই বলতে পারবে। 120 জন পার্লামেন্টারিয়ান যখন সমালোচনা করবে, 140 জন পার্লামেন্টারিয়ান যখন সমালোচনা করবে, তখন ন্যাচারালি সরকার সীমাবদ্ধ হতে বাধ্য হবে। সেই জন্য সকল দল যদি অংশগ্রহণ না করে, আপনি কিভাবে 140 বিরোধী দল করবেন? এবং রাজনীতি হচ্ছে ভারসাম্যর খেলা। আজকে আওয়ামী লীগ আপনারা কি সামনে অংশগ্রহণ করবেন কিনা এবং আপনাদেরকে অংশগ্রহণ করতে দিবেও কিনা সেই প্রশ্নটা আগেও করেছি, এখনো করছি। সাথে সাথে ওই বিষয়টা আপনারা বলছিলেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে আপনারা জোট করতে পারেন, কাদেরকে বা কাদেরকে আপনারা মিন করছেন? জনগণ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জনগণ। জনগণের সাথে জোট করবে না, জোট কোনো রাজনৈতিক দলের সাথে। হ্যাঁ, সেটা একটা মোর্চা। আমরা 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 মনে করি দেশের স্বার্থে এখন একটা 71 মোর্চা করা প্রয়োজন, মুক্তিযুদ্ধ মোর্চা করা প্রয়োজন। সেই মোর্চায় সকল দল থাকবে, সকল মত থাকবে, যারা বাংলাদেশকে ওন করে, 71কে ওন করে। আমি মনে করি এই মহান আন্দোলনের পরেও 24-এর আন্দোলনটা তো অসাধারণ ছিল এবং আমরা জানি দেশে বিদেশে সকলে অংশগ্রহণ করেছে। কিন্তু 71কে তো ওন করে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগ কি সেই মোর্চায় থাকবে? 71 ওন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ দলই থেকে থাকে, আইনগতভাবে তো আওয়ামী লীগ তাহলে ভোট করতে পারবে না অবশ্যই। আর আওয়ামী লীগ এখনো পরিবর্তিত হয়নি, আওয়ামী লীগকে পরিবর্তিত হতে হবে। আওয়ামী লীগকে রিয়েলাইজ করতে হবে যে 24 সালের যত কনস্পিরেসি থিওরি তারা দিক, তারা জনগণের ম্যান্ডেট হারিয়ে ফেলেছিল। তবে এই কথা সত্য, এখন বর্তমান সরকারের ব্যর্থতার কারণে, করিডোর ইস্যুর কারণে জনগণের একটা সেগমেন্ট এখন আবার আওয়ামী লীগের ভার্সনটাকে রিলেট করছে। রাজনীতি ন্যারেটিভস এর খেলা। একটা ন্যারেটিভস কিন্তু দাঁড়িয়ে গেছে, 3টা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে। একটা অংশ যারা আওয়ামী লীগের অংশ, তারা জেনুইনলি মনে করছে যে হয়তো বা দেশকে করিডোর দেয়নি দেখে ওই শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে। একটা অংশ মনে করছে যে ডক্টর ইউনূস করিডোর দিয়ে হলো দেশ থাকতে চাচ্ছে, দেশ বিক্রি করে দিয়ে দিতে যাচ্ছে। যে ন্যারেটিভ গুলো অনেক সময় আওয়ামী লীগকে বলা হতো যে আওয়ামী লীগ আসলে বাংলাদেশ হিন্দু হয়ে যাবে, আওয়ামী লীগ আসলে বাংলাদেশ ইন্ডিয়ার প্রদেশ হয়ে যাবে। এই ন্যারেটিভসে কিন্তু আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল। আর আর যেটি ঘটবে, ন্যারেটিভস একটি আছে যে ওয়াকার সাহেব উনি ক্ষমতা নেবে না, উনি 5 তারিখে ক্ষমতা নেননি, উনি এখনো ক্ষমতা চান না, উনি একটা ইলেকশন চান। ইঙ্গিতবাহী হচ্ছে উনি আর ইনক্লুসিভ অক্ষরটি বলেনি, এর আগে উনি ইনক্লুসিভ বলতেন। কারণ এই যে আইন হয়ে গেছে, উনি তো আইনের বাইরে যেতে পারবে না। যখন যেটা আইন হবে ওটা উনিকে অবে করতে হবে। 2, ওয়াকার সাহেব ক্ষমতা চান না, কিন্তু ইলেকশন ছাড়া ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চান। এই পারসেপশনটা ডক্টর ইউনূসের জন্য কি ভয়ঙ্কর! তার মতো ব্যক্তিত্বকে কোথায় নামিয়ে আনা হচ্ছে? যারা তার অ্যাডভাইজার, যারা তার পাশে আছেন, যারা তাকে ব্যবহার করছেন হীন স্বার্থে। উনি ক্ষমতা থাকছেন, একতরফা ভোট হবে, ক্ষমতা যাবে বিএনপি। উনি ক্ষমতা থাকবেন, জামাতের নিবন্ধন প্রত্যাহার হয়ে গেল, এটা স্বাভাবিক। উনি ক্ষমতা থাকছেন, আজহার সাহেবের মৃত্যুদণ্ড থেকে উনিকে ছেড়ে দেওয়া হলো, এরকম নর্মাল। বিজয়ী শক্তি তার বিজয়টাকে এনজয় করবে বা প্রিভিলেজ করবে, এরকম নর্মাল। কিন্তু ওনাকে রেখে এগুলো করা হচ্ছে, যে কারণে ওনার হাই ইমেজ, গ্লোবাল ইমেজ একসময় কিন্তু প্রবলেমে পড়বে। উনি রাজনীতিতে সকল রাজনীতিবিদকে কাছে টানতে পারেননি। ওনার উচিত ছিল দেশটা গঠন করতে সকল রাজনীতিবিদকে, যারা দেশপ্রেমিক, যারা সৎ, যাদের হাতে রক্ত নাই, তাদেরকে পাশে নিয়ে ওনার মোর্চা করা উচিত ছিল। এই যে উনি মোর্চা করার সুযোগটা পেয়েছিলেন, উনি আর জীবনে মোর্চা ক্যাটাগরি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে স্বৈরাচারের দোষর, যে ক্যাটাগরিতে আপনারা আসলে কোনোভাবেই মানে তাদের যেতে পারছেন না। যদিও প্রথম সেই 5ই আগস্টে ডাকে আপনারা ছিলেন, তারপরে আর আপনারা যেতে পারছেন। আমি আসলে এই জায়গাটিতে আরেকটু সার্বিক রাজনীতির আলোচনায় আসবো। জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় দফা শুরু হলো, মানে বরাবরের মতো আপনারা ডাক পাচ্ছেন না, একটু ওটা নিয়েও জানতে চাইবো। তবে আপনি বলছিলেন যে জামাতের নিবন্ধন ফিরে পাওয়া, এটি মাজহারুল ইসলামের রিভিউ পিটিশনে মানে নজিরবিহীনভাবে মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়ে যাওয়া এবং বিচারের নামে অবিচার হয়েছে, এরকম রায় আসলে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী।
এবং সেটা একদম টেলিভিশনে সরাসরি দেখানো হচ্ছে। আপনার কাছ থেকে এটি তো একটা বিষয় বটেই, আপনার কাছ থেকে আইনজীবী হিসেবে মানে একটু জানতে চাইবো এইখানে আপনার কাছে উল্লেখযোগ্য কি কি দিক ভালো মনে হচ্ছে, কি কি দিক খারাপ মনে হচ্ছে। আরো সাথে একটা প্রশ্ন করেই দিই যে চিফ প্রসিকিউটর বলছেন যে এটি এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয়, এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। কেবল অতীতের প্রতিশোধ নয়, অতীতের প্রতিশোধ প্লাস ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা, বিষয়টা এরকম মনে হচ্ছে। মানে এটাও একটা বিশ্লেষণ একটু জানতে চাই। দেখুন, যদি মোটা দাগে আমরা বলি দেশে মানুষ মারা গেছে, মানুষ মারা গেলে বিচার হবে, খুব নর্মাল। বিচারটা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে হতে হবে কেন? আমরা কি আসলে একটা যুদ্ধ অবস্থায় ছিলাম? বিকজ এখানে একটু আইনগত বিষয়টা হচ্ছে, যখনই যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল ও ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 আন্ডারে কোনো ট্রাইব্যুনাল হবে, কোনো ট্রায়াল হবে, কোনো ল হবে, ওই লটা যদি ফান্ডামেন্টাল রাইটস এর সাথে কন্ট্রাডিক্টরি হয় তাহলেও বাতিল হবে না। এটা আর্টিকেল 47-এ এই প্রোটেকশনটা দেওয়া আছে। যদি ওয়ার ক্রাইমের জন্য কোনো ল করা হয় তাহলে সেই লটা সংবিধান বা ফান্ডামেন্টাল রাইটস এর সাথে কন্ট্রাডিক্টরি হলেও বাতিল হবে না। তার মানে এই না যে আপনি ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল করবেন কোনো মানবাধিকারই মানবেন না, ব্যাপারটা তা না। ওখানে রুলস অফ এভিডেন্স রিল্যাক্সড করা আছে। রুলস অফ এভিডেন্স, যেমন হেয়ার্স এভিডেন্স আপনি নর্মাল ট্রাইব্যুনাল নিতে পারবেন না, কিন্তু ওখানে পারবেন। সমস্যা হলো আর্টিকেল 47-এ বলা আছে, ওয়ার শব্দটা বলা আছে, যুদ্ধ। সেই যুদ্ধটা আমরা এখানে হয়েছে কিনা এটা একটা ব্যাখ্যা আসবে। দুই, ওখানে মোস্টলি স্ট্রেস করা হয়েছে প্রিজনার অফ ওয়ার, ব্যক্তি, অর্গানাইজেশন অ্যান্ড প্রিজনার অফ ওয়ার। এটা কনজাংটিভ না ডিসজাংটিভ একটু বলা মুশকিল। অর্থাৎ প্রিজনার অফ ওয়ার ছাড়া অ্যাবসেন্সিয়া ট্রায়াল করা যাবে কিনা, যদিও পরবর্তীতে আইনে বলা হয়েছে যে আপনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল করতে পারবেন, কিন্তু 47-এ অ্যাবসেন্সিয়া ট্রায়াল আছে কিনা, কারণ 47-এ প্রোটেকশন না থাকলে আপনি আইনে প্রোটেকশন আনলে সেটা কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে যাবে ফান্ডামেন্টাল রাইটসের সাথে। দ্বিতীয় হচ্ছে, ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল পৃথিবীতে যতগুলো হয়েছে, যত আমার মনে পড়ে কোনো জায়গায় অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়নি, আমার ধারণা, আমি যত জানি। এ বিষয়ে আমি বিশেষজ্ঞ একদমই না। আরেকটা ফেসবুকে দেখলাম, আমি এটা জানি না সত্য মিথ্যা, সেটা হচ্ছে ডিফেন্স লয়ার রাষ্ট্র থেকে যাকে দেওয়া হয়েছে, এটা অবশ্যই আমি অথেন্টিসিটি বলবো না, তিনি খুব সম্ভবত আমাদের বন্ধুবর, খুব ভালো আইনজীবী, শিশির মনিরের অ্যাসোসিয়েট। শিশির মনির তো শিবিরের সভাপতি ছিলেন, অবশ্যই জামাত করেন এবং খুব ভালো মানুষ, খুব ভালো লয়ার। তো তার জুনিয়র ডিফেন্স লয়ার হতে পারে, কিন্তু জামাতের প্রবণ একজন আইনজীবী, শেখ হাসিনা বা সরকারের পক্ষের লয়ার, তাহলে তো সবাই একই হচ্ছে, সবাই তো একদলের হচ্ছে। বরঞ্চ এখানে নিরপেক্ষ জিরাই খান পান্না অথবা এইরকম যারা আছেন, আরো কয়েকজন আছেন যারা আওয়ামী লীগ করেন না, তারা আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু ন্যায় বিচারের পক্ষে, মানবাধিকার বিজ্ঞানী, এরকম কাউকে ডিফেন্স লয়ার দিলে এটা অনেকটা ভালো দেখাতো। জেনারেল পান্না তো আগ্রহ প্রকাশ করেছিলেন যে তিনি সুযোগ পেলে শেখ হাসিনা লয়ার হতে হ্যাঁ, চান, সেটা মানে তাহলে হলো না কেন? মানে কি এটা কোর্ট বিবেচনায় থেকে কিভাবে দিতে হবে। আসলে আসামি পক্ষের আইনজীবী নিয়োগ পেল? আসামি পক্ষের যে যখন কেউ পলাতক থাকলে তাকে সরকার থেকে যে আইনজীবী দেওয়া হয় সেটা নিয়োগ হয়েছে, অন্যান্য আসামি তো তাদের আইনজীবী দিয়েছেই। সেটা আসলে কি প্রক্রিয়া হলো আমরা জানি না, কিন্তু একটু অস্বচ্ছতা আছে। এবং যিনি নিজেই চাবেন ফাঁসি হোক, যিনি নিজেই চাবেন শেখ হাসিনা সহ সকলের ফাঁসি হোক, তিনি কিভাবে শেখ হাসিনা আইনজীবী হবেন? প্লেন অ্যান্ড সিম্পল। এই জায়গাতেই আমার মনে হচ্ছে একটু একটু ক্লামজি হয়ে গেছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। দেখুন, জাস্টিস হ্যাজ নট অনলি হ্যাজ টু বি শোন, ইট হ্যাজ টু বি ম্যানিফেস্টলি শোন। যারা মারা গেছে তাদের যেমন ন্যায় বিচার আছে, যে আসামি আছে তাদেরও ন্যায় বিচার আছে। ন্যায় বিচারের যে ধাপগুলো, সে ধাপগুলো অবশ্যই এখানে ফলো করতে হবে। আর বিচার না হলে ইয়া হবে না, নির্বাচন হবে না। আজহার সাহেব অ্যারেস্ট হয়েছে 12 সালে, মুক্তি পেলেন 25 সালে, 13 বছর। তো বাংলাদেশে কি 13 বছর ভোট হবে না? মানে বিচার নিয়ে যদি যারা ভোটের কথা বলছেন, এটা কোনো যৌক্তিক কথা হতে পারে? বিচারের মতো বিচার হবে, তো ভোট বলেছে ভোটের মতো দৃশ্যমান হবে। বিচার, এখন তো লিটারালি যদি বলি বিচার দৃশ্যমান হচ্ছে, টেলিভিশনে সরাসরি এখন সম্প্রচার দৃশ্যমান করা হচ্ছে, হচ্ছে, টিভিতে দেখা তাহলে তো যাচ্ছে, দৃশ্যমান বিচার হচ্ছে আর কি। এখন তো তাহলে নির্বাচনের দৃশ্যমান শর্ত বিচার হয়েছে। হচ্ছে। এখন এখনই তো তারা কোন দিকে খুশি হবে? আসলে আমি বলছি যেটা, মানে এনসিপি ইজ এন অবস্ট্রাকশন ফোর্স হিসাবে তাকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন ঠেকাও, এনসিপি নাম চেঞ্জ করে দেওয়া উচিত নির্বাচন ঠেকাও কমিটি, নির্বাচন ঠেকাও পার্টি। তারা নির্বাচন চায় না। কেন চায় না? কারণ ভোটে গেলে, ওই যে বললাম, আনলেস ভোটে গেলে তারা বিএনপির ফুল সাপোর্ট এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে বসিয়ে না দিলে এনসিপি ভোটে ভালো করতে পারবে না। তারা কিন্তু আসলে অথবা এটা বলছে না যে আমরা নির্বাচন চাই না, তারা শুধুমাত্র ওই সময়সীমা যখন বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেটাই তারা বিরোধিতা করছে, যে একদম সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে না, এর জন্য মৌলিক সংস্কারটা করতে যতটুকু সময় লাগবে সেটুকু তারা চাচ্ছে। তারা তো আসলে নির্বাচন বিরোধী, এই বিষয়টা তারা অস্বীকার করে। তারা তারা বলছে জুলাই সনদ পেলে তারা না হলে করবে না, সংস্কার না হলে করবে না, বিচার না হলে করবে না। এটা তো এন্ডলেস একটা মানে প্যান্ডোরার বক্স। বিচার 10 বছরও না হতে পারে, সংস্কার 10 বছরও না হতে পারে। আর যে সম্ভব গঠিত 8 মাসে বিচার এবং সংস্কার হয়েছে, তাদের 800 বছর লাগবে বিচার হতে, 800 বছর লাগবে সংস্কার হতে। তো এটা তো, আর এনসিপি যদি নিজেকে রাজনৈতিক দল মনে করে, তাহলে রাজনৈতিক দলগুলোর পালস বুঝেই তাকে কথা বলতে হবে। যখন সে রাজনৈতিক দল হয়ে গেল, আর রাজনৈতিক দল হিসেবে না হয় সে, তাহলে সে সিভিল সোসাইটি বা অন্যদের মধ্যে কথা বলতে পারে। যদি প্রশাসন তাদেরকে সহযোগিতা না করে, বিএনপি তাদেরকে সহযোগিতা না করে, আমি সিম্পল রংপুরের 2টি আসন নিয়েই বলতে পারি। জাতীয় পার্টিকে তারা যেভাবে নিগৃহীত করছে, জাতীয় পার্টির লোক তো তাদের অ্যান্টিভোট দিয়ে দিতে পারে তীব্রভাবে। তারা যদি অ্যান্টিভোট পেয়ে যায়, নিজের ভোট একটা কাউন্ট করলো, কিন্তু অন্য পার্টি 3টা তার বিরুদ্ধে চলে গেল। রাজনীতিতে তো এই খেলাটা খেলতে হয়।
যে কোন কোন দলের আমি সহায়ক ভোট পাবো, কোনটা আমার কোর ভোট, কোনটা আমার অ্যান্সিলারি ভোট, কোনটা আমার ভাসমান ভোট। এতগুলো ফ্রন্টে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, প্রশাসন, পুলিশ, আর্মি, 6টা ফ্রন্টে একসাথে যুদ্ধ করবেন। কোন সরকার 6টা ফ্রন্টে একটা যুদ্ধ করতে পেরেছে? কোন দল পেরেছে? কখনো পারবে না। এটি 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 নেগেটিভ রাজনীতির বাহক। আমি শেষ করে দিচ্ছি যে সরকার তো হলো মূলত 3টা অর্গান, আপনি জানেন, লেজিসলেটিভ, তারপরে হচ্ছে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। কেউ কেউ বলে মিডিয়া, ফোর্থ, ডিসরেলি বলেছে ফোর্থ অর্গান হচ্ছে মিডিয়া। কেউ কেউ বলে অডিটর জেনারেল ইজ দ্য ফিফথ অর্গান, কেউ কেউ বলে ইলেকশন কমিশন ইজ দ্য সিক্সথ অর্গান। আমাদের সরকার আরেকটা অর্গান করে ফেলেছে, মব। এই সরকারের কোনো পলিটিক্যাল পার্টি নাই, এই সরকার মবের ভয় দিয়েই দেশ চালাচ্ছে। এই মবটাকে আমরা মনে করছি বিচ্ছিন্ন, আসলে বিচ্ছিন্ন না। এটা খুব পারপিচুয়েটেড এবং প্ল্যান করে একটা ভীতিকর পরিস্থিতির মাধ্যমে রেখে শাসনের একটা প্রক্রিয়া, যেটা ফেল করেছে অবশ্যম্ভাবীভাবে। মবকে সরকার তার অর্গান বানিয়ে ফেলেছে, এবং এই ক্ষেত্রে ডক্টর ইউনূস স্যার যথেষ্ট কঠোর হতে পারছেন না, কারণ তার নিয়োগকর্তা, তার কাছের লোকজন যারা তার জন্য আন্দোলন করেছে, যারা তাকে এনেছে তার ভাষ্য মতে, তারা এই মবকে উস্কানি দিচ্ছে। এই যে রংপুরে আমাদের অ্যাটাক হলো, তার আগেই দেখা গেল সার্জিতের একটা পোস্ট ছিল। এর আগে হাসনাত গাজীপুরে অ্যাটাক করেছিল, সেখানেও তো ভয়াবহ ঘটনা ঘটেছে। এগুলো তো রাজনীতিবিদের কাজ না, এগুলো তো বড় রাজনীতিবিদের কাজ না। বড় রাজনীতিবিদের কাজ তো রায়ট ঘটানো না, বড় রাজনীতির কাজ হচ্ছে রায়ট না ঘটানো। এবং প্রত্যেকটি ঘটনার ঐতিহাসিক দায় থেকে যাবে। জাতীয় পার্টি কোনো রক্ত হাতে নাই, জাতীয় পার্টি কোনো মানুষ মানেনি, কোনো বড় দুর্নীতি করেনি, শুধু ভোটে অংশগ্রহণ করেছে। মূলত 24 সালের ভোটে অংশগ্রহণ করাটাই জাতীয় পার্টির অপরাধ। তাত্ত্বিকভাবে জাতীয় পার্টিকে নিয়ে এনসিপি একটি সংকটে পড়ে গেছে। প্রথম সংকট হচ্ছে জাতীয় পার্টি পালায়নি, প্রথম কথা। তৃতীয় কথা, জাতীয় পার্টির একটা বড় অংশ, আমি টকশোতে সুস্পষ্টভাবে আন্দোলনের পক্ষে কথা বলেছি, মেয়র মোস্তফা আন্দোলন করছে, আমাদের চেয়ারম্যান সংসদে বলেছে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা মুক্তিযোদ্ধা। তো আমাদেরকে আন্দোলন বিরোধীও বলতে পারছে না। কিন্তু আমাদের ভোট আছে, উত্তরবঙ্গে ব্যাপক ভোট আছে, তার সাথে ফ্লোটিং ভোটের একটা সম্ভাবনা আছে, তার সাথে কোনো কারণে আমরা বড় বা ছোট একটি দলের সাথে জোট করে ফেলতে পারি যে কোনো সময়। ঠিক এর কোনো একটি ঘটনা ঘটলেই দেখা যাবে জাতীয় পার্টি বেশ উল্লেখযোগ্য সংখ্যক ভোট বা আসন পাচ্ছে। 91 সালে চরম প্রতিকূলতার মধ্যে জাতীয় পার্টি 35টি আসন পেয়েছিল, চরম প্রতিকূলতা, পোস্টার লাগাতে পারেনি, ভোট চাইতে পারেনি। 70টি আসনে সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছিল। 96 সালে জাতীয় পার্টি 16% ভোট পেয়েছিল। এনসিপির এই সাফল্য আসার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে তারা দেখছে না। জাতীয় পার্টিকে ধ্বংস করতে পারলে, জাতীয় পার্টিকে গর্তে ঢুকিয়ে ফেলতে পারলে, জাতীয় পার্টিকে ঘরে ঢুকিয়ে খাঁচাবন্দি করতে পারলে এনসিপির মনে হচ্ছে যে তারা হয়তোবা উত্তরবঙ্গে জাতীয় পার্টির ভোটগুলো পাবে, যেটি সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভ্রান্ত। আপনারা হয়তো বড় বা ছোট দলের সাথে জোট করে ফেলতে পারেন, মানে আপনাদের সাথে আরেকটা ট্যাগ আছে, মানে স্বৈরাচারের দোসরের বাইরে আরেকটা বিষয় বলা হয় যে আপনারা সুবিধাবাদী রাজনীতি করেন আর কি। কখনো আওয়ামী লীগের সাথে জোট, কখনো বিএনপি, যখন যার সাথে সুবিধা হয় তখন তাদের সাথে জোট করেন, কখনো বা গৃহপালিত বিরোধী দলের তখন আপনাদের কপালে জোটে, এরকম কিছু বিষয় আছে। তো আপনারা আসলে কি ভাবছেন এবার কাদের সাথে জোট করতে পারেন, মানে করতে পারেন আপনি বলছিলেন, যদি করেন এরকম কোনো প্ল্যান হয়েছে, পরিকল্পনা আছে? সমালোচনা তাদেরকে নিয়েই হবে যারা আলোচনার যোগ্য। জাতীয় পার্টি আলোচনার যোগ্য, তাই জাতীয় পার্টি কিন্তু সমালোচনা হচ্ছে।